আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবছর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখে নাও তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। দেখো, সাহিত্যমেলা বই থেকে দাঁড়াও, পল্লী সমাজ, এরপর ছন্নছড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপোহর ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশী কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, আদাব, স্বাধীনতা, আদাব, এগুলো রয়েছে। এর সঙ্গে তোমাদের পথের পাঁচালী বই থেকে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত পড়তে হবে। ভাষাচর্যা বই থেকে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো, 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 12টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের ব্যাকরণ থেকে থাকছে 8টা এবং গদ্য আর কবিতা সেখান থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল হচ্ছে 12টা। এরপর 12টা এসএকিউ প্রশ্ন থাকবে, এগুলো তোমাদের গদ্য আর কবিতা আর সহায়ক পাঠ, সেখান থেকে 4টি করে টোটাল 12টা প্রশ্ন থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে। এরপর 3 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। গদ্য আর কবিতা সেখান থেকে 2টি করে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, আর সহায়ক পাঠ সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বর 6 নম্বর। ওকে, তো এরকম করে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন সাধারণত 6টার উত্তর লিখতে হবে, 3 6 18 নম্বর। আর এরপর দেখো, তোমাদের যে পত্র রচনা রয়েছে বা এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, এই যে নির্মিত অধ্যায় রয়েছে সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। ঠিক আছে, একটা পত্র রচনা, আর এই যে এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, এখান থেকেও কিন্তু 4 নম্বর থাকবে। তো এরকম করে কিন্তু 8 নম্বর থাকবে প্রশ্ন। এরকম করে টোটাল তোমাদের এরকম প্যাটার্নের 50 নম্বর প্রশ্ন এবছর দেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এটা কিন্তু বিভিন্ন স্কুলে এর পরিবর্তন কিন্তু করতে পারে তারা। ঠিক আছে, তো সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এইসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। দেখো, 1 নম্বর দাগে বলা হচ্ছে এই প্রশ্নপত্রের সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের কিন্তু 12টাই প্রশ্ন দেওয়া থাকবে, 12টার উত্তর লিখতে হবে। এখানে আমরা কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু দিয়ে রাখছি। তো এখানে 1 × 12 = 12। একের দাগে ডিঙিটি বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি বাঁধা আছে বট গাছে, চালতা গাছে, হিজল গাছে না আম গাছে। তো ডিঙিটি বাঁধা আছে হিজল গাছে। এরপর 2 নম্বর, তোমাকে সেই গভীর রাত থেকে, সন্ধ্যা থেকে, সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তো তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। 3 নম্বর, হ্যাঁ না শব্দে প্রযুক্ত কি হলো? প্রযুক্ত কি হলো? প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক অব্যয়, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ না বস্তুবাচক বিশেষণ। তো এখানে এই যে কি শব্দ, এটা কি প্রশ্নবাচক একটি অব্যয়। এরপর 4 নম্বর, বাহ কি চমৎকার দৃশ্য। এখানে বাহ হলো আলংকারিক অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, বিশেষ্য অব্যয়, বিশেষ্য পদ। এখানে এই যে বাহ, এই যে শব্দ, এটা আবেগসূচক অব্যয়। 5 নম্বর, আমি এবং সুভাষ কলকাতায় যাব। এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা 1 2 3 না 4। তো আমি এবং সুভাষ কলকাতা যাবে, এখানে 2টি বিশেষ্য পদ রয়েছে, একটা সুভাষ আর একটা কলকাতা, এই দুটো বিশেষ্য পদ। নেক্সট 6 নম্বর, অলঙ্কারবাচক শব্দ, অলঙ্কারবাচক বাক্য ব্যবহৃত হয় শুধু অতীতকালে, শুধু অতীত ও বর্তমানকালে, শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে, অতীত বর্তমান ও ভবিষ্যৎ 3টি কালেই। তো অলঙ্কারবাচক যে বাক্য সেটা ব্যবহৃত হয় শুধু বর্তমান আর ভবিষ্যৎকালে। 7 নম্বর, রমেশ ও রমার কতদিন পরে দেখা? প্রায় 1 মাস পর, প্রায় 4 মাস পর, প্রায় 6 মাস পর, মাসখানেক পর। তো রমেশ ও রমার দেখা মাসখানেক পর। দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের, বন্যের, আর এরপরে ঈশ্বরের না বন্ধুর। তো দাঁড়াও কবিতাটিতে মানুষ কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর লিখবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 9 নম্বর আনন্দ দুঃখ প্রকাশ পায় অলঙ্কারসূচক বাক্যে, বিস্ময়সূচক বাক্যে, প্রশ্নবোধক বাক্যে। তো আনন্দ দুঃখ এগুলো প্রকাশ পায় বিস্ময়সূচক বাক্যে। এরপর 10 নম্বর দাগে ওষ্ঠ প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল রমার, বেনির, আকবরের না হালদারের। তো ওষ্ঠ প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল আকবরের। 11 নম্বর দাগে সব হয়ে পাটনি কহে। নিম্নরেখ পদটি হলো ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। তো সব হয়ে পাটনি কহে, এই যে এটা এই যে সব হয়ে এই যে নিম্নরেখ পদ, এটা কি ধরনের বিশেষণ? এটা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, সব হয়ে পাটনি কহে থেকে ভয়ে বলছে। ঠিক আছে, এটা ক্রিয়ার বিশেষণ, কহে। ঠিক আছে, এটার বিশেষণ সব হয়ে।
এটা বিশেষণ আর কি। 12 নম্বরে দেখে রোদে দিয়ে গেছে কি? লঙ্কা, মরিচ, মটরের ডাল, কালি জিরা আর ধনে, লাল শাড়িখানি। তো রোদে দিয়ে গেছে কি? এখানে উত্তর হবে লাল শাড়িখানি। 13 নম্বর থেকে প্রশ্ন, সে নিজেই যে এত বড় লাঠিয়াল একথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। সে যে এই ওকে এই যে সর্বনামগুলি হলো ব্যতিহারী, সাকল্যবাচক, পরোক্ষবাচক, আত্মবাচক, অন্যাদি প্রশ্নবাচক না সমীপ্যবোধক, পরোক্ষবোধক, ব্যক্তিবাচক, পুরুষবাচক, সাপেক্ষবাচক, সমীপ্যবাচক। তো এখানে এই সে, জি আর এই যে তিনটি সর্বনাম রয়েছে এগুলো হচ্ছে একটা প্রথমটা হচ্ছে পুরুষবাচক, তারপর হচ্ছে সাপেক্ষবাচক, আর এটা হচ্ছে এটা হচ্ছে সমীপ্যবোধক। তো অপশন ঘয়েরটা আমাদের সঠিক উত্তর হবে। 14 নম্বর, আহা কি দেখলাম। বাক্যটি হলো নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনজ্ঞাবাচক বাক্য। তো আহা কি দেখলাম এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এরপর হচ্ছে 15 নম্বর, আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। তো অব্যয়টি আলংকারিক, অব্যয় আবেগসূচক, এরপর সংযোজক না পদান্বয়ী। তো এই যে তো শব্দ বা তো এই যে অব্যয়টা এটা হচ্ছে আলংকারিক অব্যয়। নেক্সট হচ্ছে 16 নম্বর, মানুষ শব্দটি কি ধরনের বিশেষ্য? গুণবাচক, বস্তুবাচক, জাতিবাচক, ব্যক্তিবাচক। তো মানুষ এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 17 নম্বর, সে তো হেসে খুন। এখানে নিম্নলিখিত পদটি হলো এই যে তো এটা কি ধরনের সংযোজক, কি ধরনের পদ আর কি সেটা বলতে হবে। সংযোজক অব্যয়, আবেগ সূচক অব্যয় না আলংকারিক অব্যয়। তো এটা হচ্ছে আলংকারিক অব্যয়। 18 নম্বর দাগে, তার গানের গলা অপূর্ব। এখানে গলা শব্দের অর্থ দেহের অংশ, কণ্ঠ না ভালো। এখানে গলা শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ। ওকে, এরপর দেখো 2 নম্বর দেখে, অনধিক 20টি শব্দে উত্তর দাও যে কোনো 12টি। এখানেও 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এখানেও তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রশ্ন নাও থাকতে পারে, ঠিক আছে। এখানে আমরা কিছু এক্সট্রা প্রশ্ন আমাদের জন্য কিন্তু দিয়ে রাখছি। দেখো 2-1 দাগে, না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে। কি কাটার কথা বলা হয়েছে? এখানে জলার বাঁধ কাটার কথা বলা হয়েছে। 2 নম্বর, ছেনু মাসিরা কোথা থেকে এসেছেন? তো ছেনু মাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। 3 নম্বর, ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? তো ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ। পড়ার খরচ বাবদ মাসে 7 টাকা মাইনে দিতে হবে বলে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি। 4 নম্বর দেখে, দাঁড়াও কবিতায় কবি কাকে বা কাদেরকে দাঁড়াতে বলেছেন? তো দাঁড়াও কবিতায় কবি মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 5 নম্বর দেখে, স্বপ্নে যে বেদনা আছে বেদনার একটি চিত্র উল্লেখ করো। দেখো, জল সিঁড়ি নদীতে বুনো চালতা গাছের নুয়ে পড়া যেন একটা বিষণ্ণতা এবং বেদনা বোধ লক্ষ্য করা যায়। 6 নম্বর হচ্ছে, শাখাগুলো নুয়ে আছে। কোথায় নুয়ে আছে? জল সিঁড়িটির পাশে বুনো চালতা গাছের শাখাগুলো বহুদিন নুয়ে আছে। 7 নম্বর, অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল। এ প্রসঙ্গে অপু কি বলিল? তো অপু বলল, রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? এরপর কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। অপু তার বাবাকে কি বুঝিয়ে উঠতে পারেনি? দেখো, অপু তার বাবাকে বোঝাতে পারেনি কেবল ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলেই রেলগাড়ি দেখা যেত। 9 নম্বর হচ্ছে, মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। মাতা পুত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তো এখানে মাতা পুত্র বলতে অপু ও তার মা সর্বজয়াকে বোঝানো হয়েছে। 10 নম্বর, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর লিখবে, বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। এরপর হচ্ছে, বুকুর মার কি কেনা ছিল? তো বুকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমায় যাবে বলে বুকুর মায়ের টিকিট কেনা ছিল, সিনেমার টিকিট কেনা ছিল। এরপর হচ্ছে, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? তো ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। নেক্সট দেখো 13 নম্বর, ছন্নছাড়া কবিতার 2 শব্দের 3টি চরণের নাম লেখো। তো সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, এগুলো হচ্ছে 2 শব্দের চরণ, ঠিক আছে। 2টি করে শব্দ রয়েছে। এরপরের প্রশ্ন দেখো 14 নম্বর দাগে, কিন্তু সে চুপ করিয়া আছে। কে চুপ করিয়া আছেন? তো একজন ভীষণ আকৃতির প্রৌঢ় মুসলমান সে চুপ করিয়া আছে। অর্থাৎ প্রৌঢ় মুসলমান বলতে এখানে কার কথা বলা হয়েছে? আকবরের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো 2-15 নম্বর দাগে, ঘরে ঘরে জ্বলে যায় কি জলে? উত্তর লিখবে, ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। এরপর হচ্ছে, নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? উত্তরটা হচ্ছে, নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। নেক্সট দেখো
2-17 নম্বর থেকে দোষ দেওয়া যায় তাকে, কাকে দোষ দেওয়া যায় না? উত্তর লিখবে বুকুর মাকে দোষ দেওয়া যায় না। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কে কি বলিল? তো বিনি দুর্গাকে বলেছিল, কি হচ্ছে দুর্গা দিদি? এরপর হচ্ছে 2-19 নম্বর দাগে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে। তো নিঃশ্বাস বুকচাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। 2-20 নম্বর দাগে হরিহর কোন শিষ্যর বাড়ি গিয়েছিলেন? দেখো হরিহর লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। এরপর 2-21 নম্বর দাগে এই কড়ি খেলবি কে কাকে বলেছিলেন? তো বঙ্কাকে এই কথাটা বলেছিলেন। 3 নম্বর থেকে অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3-4-12 নম্বর। 1-এর দাগে ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তর লিখবে, দেখো বুকু তার মাকে যখন তার মাসিদের আসার খবর জানিয়েছিল তখন তিনি বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনে বলেছিলেন যে অসময়ে অতিথি আসা তার একেবারেই ভালো লাগে না। অথচ পরে সেই মাসিদের সামনে নিজের মনোভাব সম্পূর্ণ বদলে সামাজিক ভদ্রতা দেখিয়ে তাদের আশায় খুব আনন্দ পেয়েছেন তা বলেছিলেন। বুকু এতে আশ্চর্য হয়ে অতিথিদের সামনে মায়ের বিরক্ত প্রকাশের কথা জানিয়ে দিয়েছিল। অতিথিদের সামনে ছেলের এই কথায় অপদস্থ হয়ে বুকুর মায়ের মাথায় যেন বজ্রাঘাত হয়েছিল বলে মনে হয়েছিল। 2 নম্বর হচ্ছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন, অথবা কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? দেখো উত্তর লিখবে, যে প্রকৃত মানুষ যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাচ্ছে, ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ সে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়ছে। তাই কবি বিবেকবান মনস্তত্ত্ব বোধ সম্পন্ন মানুষকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 3 নম্বর পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে কবি পাড়াগার দুপোহরকে ভালোবাসার কি কারণ দেখিয়েছেন? তো কবি জীবনানন্দ বাংলার প্রকৃতির সঙ্গে এক নারীর টান খুঁজে পান। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়, তার কারণ পাড়াগাঁয়ের দ্বীপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর সন্ধান পান। ওই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান। তাই দ্বীপ্রহরটিকে কবি ভালোবাসেন। 4 নম্বর প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করুন। তো বীজ থেকে গাছ জন্মাতে অনুকূল পরিবেশ প্রয়োজন। যদি বীজ কঠিন পাথরের উপর পড়েন তাহলে সেখান থেকে তার অঙ্কুর বের হতে পারে না, কারণ অঙ্কুর বের হতে উত্তাপ, জল ও মাটির সংস্পর্শ চাই। অতিরিক্ত ঠান্ডা পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয়, আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না। 5 নম্বর পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। এখানে উত্তর লিখবে, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে হাওয়া থাকে না, সব তীর ছুঁয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগর, ঘন ভিড় অরণ্য, তেপান্তরের মতো শূন্য প্রান্তরে হাওয়া ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়। 6 নম্বর ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে? দেখো কবিতায় ডাহুক মেয়ে হলো পল্লী প্রকৃতির এদো ডোবায় থাকা এক ধরনের জলচর মেয়ে পক্ষী, ঠিক আছে। তাদের ছানা বা বাচ্চারা এদো ডোবাতে থাকে। সেই সব ডাহুক বা জলচর পাখিরা যেন নিজেদের বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে। ডাহুকরা গান গেয়ে গেয়ে কথা বলে, অর্থাৎ তাদের মিষ্টি ডাক দিয়ে যেন মনের ভাব বোঝায়। নেক্সট হচ্ছে 7 নম্বর দেখে বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? তো বুকুর মা নির্মলা তার মাসিদের আগমনের সংবাদ পেয়ে নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা শুরু করেছিল। মা বলেছিল যে মাসিরা বেড়াতে আসায় তিনি খুব খুশি হয়েছেন। আরও বলেছেন যে তার তো মনে হয়েছিল মাসিরা বুঝি তাকে ভুলেই গেছেন, অথচ একটু আগে তিনি বিরক্ত হয়ে মন্তব্য করেছিলেন অসময়ে লোক আসা তার ভালো লাগে না, ঠিক আছে। অথচ মা তার মাসিদের দেখে বলছেন ভালো লাগছে। অল্প সময়ের মধ্যেই মায়ের মুখে 2 রকম কথা শুনে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে ফেলিয়ে তাকিয়েছিল।
তিনের 8 নম্বর হচ্ছে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো উত্তর লিখবে কবি জসীমউদ্দীন গড়াই নদীর তীরে থাকা একখানি কুটিরের কথা বলেছেন। পল্লী গ্রামের কুটির কখনোই কেবলমাত্র একটা ঘর এমন নয়, কুটিরের আশেপাশে থাকে গাছপালা, লতাপাতা, ফুল ফলের গাছ। সেই সব গাছ সাধারণত কুটিরে বসবাসকারী মানুষরাই রোপণ করে। কুটিরে যেন গাছের মায়া ছড়িয়ে থাকে। আসলে লতা পাতা ফুল ফলে কুটিরটিকে এমনভাবে ঘিরে রয়েছে তা দেখে মনে হয়েছে প্রকৃতি যেন পরম স্নেহের বন্ধনে বেঁধে কুটিরটিকে রক্ষা করে চলেছে। একথা বোঝাতেই কবি কুটিরটিকে লতাপাতা ফুলের মায়ায় ঘেরা বলেছেন। 4 নম্বর দাগে 50-60টি শব্দে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, 3 দফনে 6 নম্বর। একের দাগে আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাওয়া দাদু কে কাকে একথা বলেছিলেন, কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? তো এগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো। দেখো উত্তর লিখবে অপকে এ কথাটি বলেছিলেন গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। তো প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা অপকে দিয়ে যাবার কথা তিনি বলেছিলেন। এরপর 4-এর 2 নম্বর দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল লেখন। উত্তর লিখবে দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কুড়ি, নাটাফল, আমের গুটি। অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কয়েক কুড়ি 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। 3 নম্বর হচ্ছে অপু দুর্গার চড়ুইভাতি আয়োজন সম্পর্কে লেখো। তো নীলমণি রায় এর বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন করে। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে অপু জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসেন। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপুর ডাকে বিনিময় তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুইভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত মেটে আলু সিদ্ধ এবং বেগুন ভাজা খায়। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। 5-এর 1 থেকে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিক সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কীভাবে লিখবো, সম্পাদক সমিবেশ অর্থাৎ যে কোনো একটি পত্রিকার এখানে ঠিকানা লিখতে হবে। তো আমরা এখানে লিখছি যে পত্রিকায় লিখবো সেই পত্রিকার ঠিকানাটা এখানে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা এখানে লিখছি এই সময় ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল কলকাতা 70000122। তারপর এখানে ডেট লিখবো অর্থাৎ তারিখ লিখবে, যেদিনকে লিখবে সেদিনকে তারিখ এখানে লিখতে হবে। এরপর আমাদের বিষয়টা কি না, হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক। ঠিক আছে, এই বিষয়ে আমরা পত্রটা লিখবো। তো প্রথমে আমরা লিখছি, দেখো সবিনয় নিবেদন। সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে মাত্রাতিরিক্ত দূষণের জেরে মৃত্যুর সংখ্যা আমাদের দেশেই সবচেয়ে বেশি। এই দূষণ সম্ভবত নিছক শব্দ দূষণ নয় বা নিছক বায়ু দূষণ নয়, শব্দ দূষণও নিঃসন্দেহে এই তালিকায় প্রথম সারিতেই থাকবে। কারণটা বোঝা আদেও কঠিন নয়। হাসপাতালের প্রবেশ পথে বড় বড় হরফে ইংরেজিতে এবং বাংলায় লেখা থাকে আস্তে শব্দ করুন, অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতেই যেন গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভিতরে ওয়ার্ডে মুমূর্ষু রোগী আর হৃদরোগী শুয়ে আছেন। জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়, অথচ এ ব্যাপারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই যেন উদাসীন। এরপর দেখো, পুজোর সময় জোরে মাইক বাজানোর বিষয়টা যেন লাগাম ছাড়া হয়ে ওঠে। তখন যদি কখনো প্রশাসন খানিকটা তৎপর হয়, পুজোর আয়োজকরা ধর্মীয় স্বাধীনতার জিগির তুলে তাদের ক্ষান্ত করেন। এতটাই অনুভূতিহীন তারা। আমরা কারোকে জীবন দিতে পারি না, অথচ স্রেফ তারস্বরে মাইক বাজিয়ে একজন রোগীর জীবন কেড়ে নিতে পারি। বিষয়টা যদি আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলেই বোঝা যায় আমরা আমাদের উৎসবকে ঘাতক করে তুলছি। এই অসংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। এরপর নমস্কারান্তে নিজের নামটা এখানে পুরো নামটা লিখবে এবং এখানে নিজের পুরো ঠিকানা লিখবে। ঠিক আছে, এভাবে লিখবে। ঠিক আছে, এটাকে তোমরা কিন্তু সংক্ষেপেও কিছু বাদ দিয়ে কিন্তু ছোট আকারে কিন্তু লিখতে পারো। আমরা এখানে একটু বড় করে লিখেছি। ঠিক আছে, তো এরপর দেখো এখানে আরেকটা লাইন লিখবে, আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। ঠিক আছে, এই লাইনটা কিন্তু শেষে আমরা লিখলাম। এরপর আরেকটি রয়েছে, দেখো 5-এর 2 নম্বর দেখে
অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। ঠিক আছে, তোমাদের পরীক্ষাকে যে একটাই লিখতে হবে, ঠিক আছে, দুটি দেওয়া থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে। তো এটা তোমরা কীভাবে লিখবে, সম্পাদক সমীপেশু, এইভাবে কিন্তু একটা যে কোনো সংবাদপত্রের ঠিকানা যেখানে লিখছি আমরা সেখানে সেই সংবাদপত্রের ঠিকানাটা এখানে লিখবো। তো আমরা লিখছি দৈনিক সংবাদপত্র 6 প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা 7000001। এরপর আমাদের বিষয়টা হচ্ছে কি না, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পত্র আমরা লিখছি। তো মহাশয়, আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। ওকে, আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় 3000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন, কারণ আমাদের গ্রামে বিশুদ্ধ জল পাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাই যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ জল পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। ওকে, ধন্যবাদ আনতে নিজের নামটা এখানে লিখবে, পুরো নামটা। ওকে, তারপর হচ্ছে নিজের পুরো ঠিকানাটা তোমরা এখানে লিখবে এবং তারিখটা লিখবে। ঠিক আছে, এভাবে লিখবে। এর সঙ্গে আরও একটি পত্র রয়েছে, তোমরা 3টি পত্র কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। এখানে বলা হচ্ছে, দেখো, তোমার পাড়ার রাস্তার বর্ষাকালে জল জমে যায়, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখন। এক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমে একটি সংবাদপত্রের ঠিকানা এখানে লিখতে হবে। আমরা লিখছি সম্পাদক সমীপেশু, এই সময় ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল। ঠিক আছে, তারপর দেখো কলকাতা 7000017। তারপর এখানে তারিখ লিখবে। লেখার পর আমাদের বিষয়টা হচ্ছে বর্ষাকালে রাস্তায় জমে থাকা জল নিকাশের ব্যবস্থা করা হোক। দেখো আমরা লিখছি সবিনয় নিবেদন, আমি নদিয়া জেলার নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। বর্ষার, এখানে দেখো তোমার এলাকার নামগুলো লিখবে। ঠিক আছে, এখানটায়। তো এরপর আমরা লিখছি, দেখো, বর্ষার শুরুতেই নাকাল অবস্থা আমাদের গ্রামের। কয়েকদিনের বৃষ্টিতেই সারা গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। প্রাথমিক স্কুলের সামনে 1 হাঁটু জল জমে যায়। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এ ব্যাপারে কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। নমস্কার আনতে এখানে নিজের পুরো নামটা লিখবে, তারপর নিজের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে। ঠিক আছে, এইভাবে লিখবে। তো এরপর দেখো 6 নম্বর দেখাতে প্রশ্ন রয়েছে, মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে 4টি বাক্য রচনা করার প্রশ্ন। মানে 4 নম্বর দেওয়া আছে এখানে। তো মাথা শব্দটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লিখতে হবে। তো 1 নম্বর দিয়ে আমরা বাক্য লিখছি, দেখো, অমলের অঙ্কে বেশ মাথা আছে। তো এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে কিন্তু মেধা। ঠিক আছে, অর্থাৎ মেধা বলতে যেটা আমরা বুঝি যে পড়াশোনায় ভালো। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অরুণবাবু আমাদের গ্রামের মাথা। তো এখানে মাথা বলতে কিন্তু প্রধান, গ্রামের প্রধান আর কি। ঠিক আছে, গ্রামের মোড়ল যাকে বলা হয়, এরকম। 3 নম্বর প্রশ্ন হতে 3 নম্বর আমরা বাক্য লিখছি, দেখো, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। তো এখানে এই মাথা কি অর্থে ব্যবহার করা হচ্ছে, শিরোধার্য করা, অর্থাৎ কারো কথা মান্য করা, মেনে নেওয়া, এরকম। 4 নম্বর দাগে লিখছি আমরা, লোকটির মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। তো এখানে এই মাথার অর্থ হচ্ছে কি, আশ্রয়। ঠিক আছে, আশ্রয়। এখানে মাথা বলতে আশ্রয় বোঝানো হচ্ছে। তো এরকম করে আমরা 4টি বাক্য লিখলাম। অথবা দিয়ে বলা হচ্ছে সোজা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করুন। তো সোজা শব্দটিকে দেখো পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য লিখতে হবে। তো 1 নম্বর দিয়ে বাক্য লিখছি, আমার দাদু সোজা কথা বলতে ভালোবাসেন। তো এখানে সোজা কথার অর্থ কি, সোজা হচ্ছে এখানে স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এখানে সোজা এর শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট। 2 নম্বর, সোজা পথে না চললে সুখী হওয়া যায় না। তো এখানে সোজা বলতে কিন্তু ন্যায় বলা হচ্ছে, অর্থাৎ ন্যায় পথে না চললে কিন্তু জীবনে সুখী হওয়া যায় না, সেটাই বোঝানো হচ্ছে। 3 নম্বর, আমাদের বাড়ি থেকে স্কুল একেবারে সোজা রাস্তা। তো এখানে সোজা বলতে কি, সরল রেখা, যেটা আমরা সোজা বলি আর কি, সোজা রাস্তা, এই সরল রেখা বোঝাতে এখানে কিন্তু সোজা ব্যবহার করা হচ্ছে। 4 নম্বর, 7ম শ্রেণীর অঙ্কগুলো ভীষণ সোজা লাগে। তো এখানে এই সোজা মানে কি, সহজ আর কি। ঠিক আছে, সিম্পল বা ইজি, এরকম অর্থে ব্যবহার করা হলো। তো এরকম সোজা শব্দটাকে দিয়ে 4টি আমরা বাক্য লিখলাম আলাদা আলাদা অর্থ প্রয়োগ করে। ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা
সেকেন্ড ইউনিট টেস্টের 2025 সালের বাংলা বিষয়ের আমরা এখানে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করে নিয়ে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ নিতে পারো। ওকে, এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ ফাইল কিন্তু দেওয়া থাকবে। তো চলো, আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।